আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। কোনো দল বা গোষ্ঠী নয়, প্রস্তাবিত বাজেটে সব শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেবল ঘোষণা নয়, বাজেট প্রস্তাবের সাথে সাথে রোডম্যাপও দেওয়া হয়েছে। বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়তে সব ধরনের নীতি সহায়তার কথা বলেন মন্ত্রী। এ সময় বাজেটকে জনবান্ধব বলেও জানান জ্বালানি মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ওসমানী মিলনায়তনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপলক্ষে সংবাদ সম্মেলন, যেখানে অর্থমন্ত্রী সহ সরকারের একাধিক মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর এর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মূলত আমরা জনগণের ইচ্ছা বাজেটে ব্যাপক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করেন তিনি। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। তরুণ উদ্যোক্তা সহ সৃষ্টিশীল কাজকে অর্থনীতির মানদণ্ডে নিয়ে আসতে চান তিনি। কথা বলেন নতুন পে স্কেল এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা নিয়েও। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়োগের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। অতীতে কিছু গোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ থাকত মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের বাজেট হবে সবার জন্য। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে, কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য। এদিকে ক্যাপাসিটি চার্জ বন্ধ হলে বিদ্যুৎ খাতের সমস্যা বাড়বে বলে আশঙ্কা করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর শীঘ্রই ব্যাংক ও এমএফএস খাতের সমস্যা কেটে যাবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তারা বলেছে যে যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন, তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আমি যদি এটা জোর করতে যাই যে পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যে আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। বাজেটে কালো টাকা সাদা করার তেমন উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। যাদের নিজের টাকা আছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাজেটে জনগণ ও ব্যক্তি খাতকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকলেও বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। রাজধানীর লেকশোর হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তার মতে, মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর গুলশানে একটি হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। এমন বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে 2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে উঠতে ব্যাংক ঋণ সহজীকরণ সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেন তিনি। যাদের আয় 35 লাখের উপরে তারা কিন্তু উচ্চ আয়ের পর্যায়ে যাবে এবং
তাদেরকে উচ্চ আয় হিসাবে বিবেচনা করে 35% তাদের উপরে কর আরোপ করা হবে। সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, যে ভিত্তির ওপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে, এই যে প্রাক্কলনটা করা হয়েছে আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোর সাধুবাদ জানানো হয়। পাশাপাশি 60টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করেন গবেষণা সংস্থাটি। আব্দুর রহিম, RTV, ঢাকা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে জামায়াত ইসলামী। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বাজেট বলেও আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, করের বোঝায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। লোক দেখানোর এই বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও লুটপাট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বাজেটকে গণবিরোধী উল্লেখ করে একটি জনকল্যাণমূলক বাজেট দেওয়ার দাবি জানান। বিএনপি ব্যাংকিং খাতে নৈরাজ্য করে আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার। পরবর্তী বাংলাদেশের নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। বড় বাজেট মানে বড় দুর্নীতি। এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন হয়নি, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে এসে জুমার নামাজের পর একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বড় বাজেটে দুর্নীতির সুযোগ বাড়ে। এত বড় বাজেট বাস্তবায়ন অসম্ভব। রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। প্রতিবার বাজেট ঘোষণার পর সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা যায়। কর বা শুল্ক বৃদ্ধির অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাজেট ঘোষণার পরদিনও রাজধানীর কাঁচা বাজারগুলোতে পণ্যের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। বিস্তারিত জানাচ্ছেন অভি আরিফ। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন নেই। জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরে বাজেট উপস্থাপনার পরও বাজারে দেখা যায়নি কোনো অস্থিরতা। সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে ধান, চাল, আলু, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্ছের কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে পণ্যের দামে বড় কোনো পরিবর্তন না থাকলেও দাম বাড়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। আমরা সাধারণ মানুষরা তো এটাই চাই যে খাবারের দাম কম থাকবে, নিরাপত্তা থাকবে। সারের দাম কমায় না, তেলের দাম বৃদ্ধি। তেলের সরকার এসে ভালো কি? গত সপ্তাহে মোটামুটি ছিল, কিছু কিছু মালের দাম একটু বাড়ছে আর কিছু কিছু আর কম আছে। মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এমন কোনো জিনিস নাই যে সেগুলোর দাম বাড়ে নাই। বিক্রেতারা জানান, বাজেটের কর কমানোর সুবিধা বাজারে আসতে কিছুটা সময় লাগবে, কারণ তারা আগের দামে কেনা পণ্য এখনো বিক্রি করছেন। দাম বেশি হলে বিক্রি করবো না, মানুষের যেই পরিমাণে যে চাহিদা ওই পরিমাণে নিতে পারে না, কারণ যার দরকার 1 কেজি হ্যাঁ নেয় হাফ কেজি। এর আগে তো মনে করা ছিল যেটা 153 টাকা, 103 টাকা হেড হয়ে আছে 153 টাকা।
বাজারে স্বস্তি থাকলেও পুরোপুরি নিশ্চিন্ত নন ক্রেতারা। তাদের আশঙ্কা ভবিষ্যতে কোনো অজুহাতে আবারও বাড়তে পারে নিত্যপণ্যের দাম। তাই কর কমানোর সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন থাকে নাগালের মধ্যে। আর তাই তো উচ্চ মূল্যস্ফীতির চাপে স্বস্তি ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে আছে জনগণ। অভি আরিফ, RTV, ঢাকা। বাবার স্মৃতি বিজড়িত PM খালের পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করতে একদিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ডুলা হাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এছাড়া পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, চকরিয়ায় জনসভা এবং কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। পলাতক স্বৈরাচার পার্শ্ববর্তী দেশের সহায়তায় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন করারও আহ্বান জানান তিনি। শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। দুপুরে গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরিঘাটে জরুরি নদী তীর সংরক্ষণ কাজের জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকার গঠনের 3 মাসের মধ্যেই নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ায় লাভবান হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় বিশ্বের বুকে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের মাধ্যমে ক্ষমতায় আরোহণের কেবল 3.5 বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের বীজ বপন করেছিলেন তিনি। বলেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় 3টি বাজেট দিয়েছিলেন, 3টি ছিল জনকল্যাণমুখী। তারেক রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ পেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ জয়লাভ। এসব জিয়াউর রহমানের তার স্বল্প জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার থেকে নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত বাংলাদেশকে যেন আজকে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে শিশুরা বড় হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যে তাদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চীনকে একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়ো ওয়েন সহ স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
চলতি বছরের নভেম্বরের মধ্যে রূপপুরের পরমাণু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া লোডশেডিং নয়, উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মধ্যে সমন্বয়হীনতা এবং বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে সিস্টেমে চাপ পড়ছে বলে জানান তিনি। পাওয়ার গ্রিডের NLDC ভবনে দেশের বিদ্যুৎ সংকটের মূল কারিগরি ত্রুটিগুলো তুলে ধরেন মন্ত্রী। এই সংকট কাটাতে গ্যাস, তেল ও ভারতের আমদানিকৃত বিদ্যুতের পাশাপাশি সরকারের নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা তুলে ধরেন। বিগত সরকারের রেখে যাওয়া চুক্তি ও ঋণের বোঝা বিবেচনা করে রাতারাতি নয়, বরং পরিকল্পিত সংস্কারের মাধ্যমে টেকসই সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে ও পরবর্তীতে ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। আরেক আসামি ফয়সাল কালুকে গ্রেপ্তার করেছে র্যাব 4। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় রাফির সাথে পারভেজ ও কালুর কথা কাটাকাটির জেরে রাফিকে আক্রমণ করা হয়। ঘটনায় ভিকটিম রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ভিকটিম রাফি বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসারত আছেন। 8 দিন হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া 72 ঘন্টার আলটিমেটামের পর হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। তবে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধন বাতিলের পর নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না জানিয়ে পরিচালক দাবি করেন, মুমূর্ষু রোগীদের সেবাদান চলমান রয়েছে। তো দুপুরে হাসপাতালটির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তরিকুল ইসলাম মুকুল। এর আগে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে নতুন রোগী ভর্তি না করা সহ দ্রুত রোগী সরানোর নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সৈয়দ আবু আহমেদ শাফি। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, কেন আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কায়লা পলাশ গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে রামপুরা ব্রিজ সংলগ্ন একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এগুলির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, হাসপাতালে নেওয়ার পরপরই তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার মাথায় 2টি গুলি লাগে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।